ওকে, সো আমরা আজকে দেখব যে একটা সার্ভার থেকে একটা সার্ভার যখন একটা ওয়েবসাইট আমরা ব্যাকআপ মানে অল ইন ওয়ান ডাব্লিউ মাইগ্রেশন এই প্লাগইনের মাধ্যমে যখন আমরা এক সার্ভার থেকে আরেক সার্ভারে বা এক ডোমেইন থেকে আরেক ডোমেইনে আমরা যখন ট্রান্সফার করি বা মাইগ্রেট করি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে, সেক্ষেত্রে গিয়ে অল ইন ওয়ান ডাব্লিউ মাইগ্রেশন একটা প্রবলেম হয় যে 100% হওয়ার পরে স্টাক হয়ে যায় বা 90% বা 80% হওয়ার পরে স্টাক হয়ে যায়, মানে ওটা গিয়ে আর মুভ অন করে না, মানে মাইগ্রেশন যে প্রসেসটা এটা 100% কমপ্লিট হয় না। তো সেই ক্ষেত্রে গিয়ে অল্টারনেটিভ ওয়ে কি, অল্টারনেটিভ ওয়ে যে আমরা ক্লায়েন্টের মানে যেই সার্ভারে আমরা গিয়ে কি করতে যাচ্ছি ওয়েবসাইটটাকে বা যেই ডোমেনে আমরা ওয়েবসাইটটাকে ট্রান্সফার করতে যাচ্ছি সেই ডোমেনের যে রেসপেক্টিভ যেটা গিয়ে কন্ট্রোল প্যানেল বা হোস্টিং যেটা আছে সেখানে আমাদের যেতে হবে। সেখানে গিয়ে কি করতে হবে, আমাদের এই যে ব্যাকআপ ফাইল যেটা আমরা টেস্ট সার্ভারে যেটা আছে আমরা কি করি টেস্ট সার্ভারে কাজ করেছি, যেমন এই ওয়েবসাইটটা টেস্ট সার্ভারে করা হয়েছে। টেস্ট সার্ভারে যে ব্যাকআপটা আছে এই ব্যাকআপটা আমরা কি করব, এখানে ম্যানুয়ালি বলতেছি সরি, এই যে ইম্পোর্টের মাধ্যমে আমরা সাধারণত নিয়ে আসবো। কিন্তু এই ইম্পোর্টের মাধ্যমে যদি সরাসরি নিয়ে আসতে না পারি সেক্ষেত্রে অল্টারনেটিভ প্ল্যানিংটা কি বা কিভাবে আমরা সলভ করব সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। তো আলটিমেটলি সেক্ষেত্রে যেটা করতে হয় যে এই যে ডোমেনটা আছে এই ডোমেনে যে ওয়ার্ডপ্রেস এই ডোমেনে যে সার্ভারে আছে বা হোস্টিং বা কন্ট্রোল প্যানেলে আছে সেখানে আমরা সেটার ফাইল ম্যানেজারে আসছি। এখান থেকে আমরা কোথায় যাবো, ফাইল ম্যানেজারে যাব। ঠিক আছে, আমরা মোটামুটি অন অ্যান অ্যাভারেজ আমাদের হোস্টিং বা কন্ট্রোল প্যানেলগুলোর ইন্টারফেস এরকম থাকে। এটা ব্লু হোস্টের হোস্টিং, এই ওয়েবসাইটটা ক্লায়েন্টের এই ওয়েবসাইটটা এই ব্লু হোস্টে হোস্ট করা আছে। ওকে, তো আলটিমেটলি আমরা কি করব, ফাইল ম্যানেজারে যাব এবং এই ওয়েবসাইটে অনেকগুলো মানে এই হোস্টিংয়ে অনেকগুলো ওয়েবসাইট আছে আরো। তো আমরা কি স্পেসিফিক ভাবে কথা চলে যাবো, সাধারণত একটা ওয়েবসাইট থাকে পাবলিক এইচটিএমএল ফোল্ডারের ভিতরে। তো এই পাবলিক এইচটিএমএল ফোল্ডারের ভিতরে যে ডাব্লিউপি অ্যাডমিন বা যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা, এই রুট ডোমেন যেটাকে বলতেছি আমরা, এই রুট ডোমেনে অন্য সাইট আছে আমরা যেখানে ট্রান্সফার করবো, যেটা vtsm.us। এই যে এটা মেইনলি আছে আপনার এই যে vtsm নামে একটা ফোল্ডার আছে, দ্যাট মিনস কি এই ফোল্ডারের মধ্যে এই ওয়েবসাইটটা বর্তমানে আছে, যেখানে আমাদের অলরেডি অল ইন ওয়ান ডাব্লিউ মাইগ্রেশন এই প্লাগইনটা দেওয়া আছে। তো এখন আমরা কি করব, এই ফোল্ডারে চলে যাব। এটা আমি আপনাদের বলেছিলাম না যে একটা হোস্টিং এর মধ্যে মাল্টিপল ডোমেন কিভাবে থাকে, অ্যাড অন ডোমেন হিসেবে থাকে, রাইট? তো এই হোস্টিং এর ক্ষেত্রে সেম, এখানে অ্যাড অন ডোমেন হিসেবে পাঁচটা ওয়েবসাইট আছে টোটাল এখানে। ওকে, তো আমরা গিয়ে স্পেসিফিক যেই ডোমেনে ওয়েবসাইটটা ট্রান্সফার করতে যাচ্ছি, দ্যাট মিনস সেখানে কি অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, রাইট? তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকলে সেখানকার ইন্টারফেসটা হবে এরকম, কোনোটা ডিরেক্টরিতে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকে এই ফোল্ডারগুলো থাকে এবং এর সাথে এগুলো ওয়ার্ডপ্রেসের এই নেসেসারি ফাইলগুলো থাকে, যেটা আমাদেরকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কাজ করার জন্য যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা মূলত এখান থেকে গিয়ে কন্ট্রোল হয় বা কন্ট্রোল করি আমরা। ওকে, সো এই ডিটিএসএম ডিরেক্টরিতে আসার পরে দেখেন আমরা এখানে ডাব্লিউপি কন্টেন্ট নামে একটা ফোল্ডার দেখতে পাবো, একটা ফোল্ডার, রাইট? এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এখানে আমরা গিয়ে আরেকটা ফোল্ডার দেখতে পাচ্ছি, যে ফোল্ডার নাম অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, যেটাকে সংক্ষেপে AI1WM ব্যাকআপ নামে পরিচিত। তো আলটিমেটলি এই ফোল্ডারটা তখনই তৈরি হয় একটা ওয়েবসাইটে যখন কি হয়, সেই ওয়েবসাইটে অল ইন ওয়ান ডাব্লিউ মাইগ্রেশন এই প্লাগইনটা ইনস্টল করা থাকে। ওকে, সো এখানে কি সেই প্লাগইন ইনস্টল থাকার কারণে এই ফোল্ডার তৈরি হয়েছে। এবং এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন এখানে গিয়ে এই যে একটা ব্যাকআপ অলরেডি আছে। এই যে আমরা কি জানি অল ইন ওয়ান ডাব্লিউ মাইগ্রেশনের মাধ্যমে যে ব্যাকআপ ফাইলগুলো তৈরি হয় সেটা মূলত কি হয়, wp.wpress এই এক্সটেনশন দিয়ে কি হয় তৈরি হয়ে থাকে, রাইট? এবং দেখেন আমরা যদি এখন এই ড্যাশবোর্ডে যাই, এই ড্যাশবোর্ডে গিয়ে ব্যাকআপে যদি যাই, এই ব্যাকআপে দেখেন এখানে কি ব্যাকআপে একটা সাইট আছে, রাইট? আর এখানেও ওই সেম জিনিসটা শো করতেছে। দ্যাট মিনস কি এই ব্যাকআপগুলো মানে আমরা যেটা গিয়ে অল ইন ওয়ান ডাব্লিউ মাইগ্রেশন প্লাগইন দিয়ে যে ব্যাকআপগুলো নেই আমরা, সেগুলো মূলত গিয়ে এই হোস্টিং এর এই ফোল্ডারে এসে স্টোর হয়, মানে এখানে স্টোর থাকে বা জমা থাকে। ওকে, তো আমরা কি করবো এখন, যেহেতু গিয়ে আমরা এই যে এখান থেকে ইম্পোর্ট করার মাধ্যমে ব্যাকআপটা নিতে পারতেছি না, তো আমরা কি করবো, সরাসরি এই ফোল্ডারে আমাদের যে ব্যাকআপ ফাইলটা আছে টেস্ট সার্ভার থেকে, যেটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেটা আমরা সরাসরি কি করবো, এই ফোল্ডারের মধ্যে আমরা আপলোড করে দেবো। আপলোড, সিলেক্ট ফাইল, সেটা ডাউনলোডস, ইয়েস, এটা আমরা ম্যানুয়ালি করতেছি এখন। এই যে এটা ছিল সেই ব্যাকআপ, যে hellooffice.com/javarecord
wpress। জি ভাই, এরকম এই ফ্যাসিলিটিসে অনেক ফিক্স হয়েছি, অনেক এই হয়েছি, অনেক প্রবলেম হচ্ছে। জি ভাইয়া, বুঝতে পারিনি আপনার কথা। মানে ভাই আমার এরকম ছিল যে আমি প্রথমে এক্সপোর্ট করছি, তারপর যখন আমি অন্য একটা সার্ভার আপলোড করতে গেছি তখন মনে করেন 100% হওয়ার পর সেটা অটোমেটিকলি ভিতরে আবার বলছে। আচ্ছা, তো ম্যানুয়ালি টাই বেটার। ম্যানুয়ালি তো হয় না 100% এটা। জি ভাইয়া, মানে ম্যানুয়ালি ভাই সহজ না ভাই, নাকি ভাই ওটা ম্যানুয়ালি কখন করবো আমরা? যখন হচ্ছে যে মানে অটোমেটিক্যালি মানে যে প্লাগইনের মাধ্যমে ড্যাশবোর্ড থেকে সরাসরি যখন আমরা করতে পারবো না, তখনই তো আমরা ম্যানুয়াল প্রসেসে আসবো। এমনি তো আমরা ম্যানুয়ালি যাবো না। আচ্ছা, আরেকবার ট্রাই করি। ইয়েস, আপলোড হওয়া শুরু হয়েছে। এটা কি ভাই সেই এক্সপোর্ট ফাইলটা হবে? ইয়েস, আমরা যেটা টেস্ট সার্ভারে যে ব্যাকআপটা তৈরি হয়েছে সেই ব্যাকআপটা যেটা আমরা ডাউনলোড করে নিই, রাইট? যে এক্সপোর্ট করার পরে যেটা ডাউনলোড করে নিই সেই ব্যাকআপটা এটা অলরেডি ডাউনলোড করে রাখছি আমি। এইটাই হচ্ছে কি আমরা সরাসরি কি করতেছি যে মেইন ডোমেনের বা মেইন সার্ভারের সি প্যানেলে আমরা ম্যানুয়ালি আপলোড করে দিচ্ছি। ভাই কাইন্ডলি কি ভাই একটু দেখানো যাবে আরেকবার? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। জি ভাই, বলেন। আমি আমার মনে করেন যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আমি টোটালি অন্য একটা সার্ভারে আমি আপলোড করতে যাচ্ছি। তো যখন আমি অন্য একটা সার্ভার মানে অন্য একটা ডোমেনে আপলোড করতে যাচ্ছি, তো ওই ডোমেনে গিয়ে আমরা যখন ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা পাবো, হ্যাঁ, ওখানে আমরা কোনো কিছু করবো না। কোনো কিছু না করে ওই যে আমি সাইটে আপলোড করতে চাচ্ছি সেই সাইটের আমি ব্যাকআপটা নিয়ে জাস্ট ওই সার্ভারে গিয়ে সেটা আপলোড করে দিলাম, এই তো নাকি? ইয়েস ইয়েস ইয়েস, এক্স্যাক্টলি। আচ্ছা, আমি যদি মনে করেন যে ওই যে সাইটটাতে আমি এখন ওটা আপলোড করতে চাচ্ছি বা আমি মুভ করতে চাচ্ছি, ওই সাইটে গিয়ে যদি আগের কিছু কাজ করা থাকে তাহলে কি কোনো সমস্যা হয়ে যাবে? সেক্ষেত্রে অবশ্যই সেটা হচ্ছে রিপ্লেস হয়ে যাবে। এখানে অল ইন ওয়ান ডাব্লিউ ম্যানেজের মাধ্যমে যে আমরা হচ্ছে কি এক হোস্ট থেকে এক হোস্টে যখন ওয়েবসাইটগুলো ট্রান্সফার করি, এটা হচ্ছে এক্সিস্টিং যে ওয়েবসাইটটা সেটাকে পুরোপুরি রিপ্লেস করে দিবে। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম আর কি। আসলে যত কিছু করা থাকুক না কেন, যখন আমি ওখান থেকে ওখানে নিয়ে যাব তখন ওর সবটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? ইয়েস ইয়েস, এক্স্যাক্টলি। তবে এক্ষেত্রে যখন আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করব, ক্লায়েন্টের ওল্ড ওয়েবসাইটকে যখন আমরা রিপ্লেস করতে যাবো, সবসময় মেক শিওর করবে যাতে ওয়েবসাইটটার ব্যাকআপ নিয়ে ডাউনলোড করে রেখে দেন একটা কপি। বোঝা গেছে? এতে না হলে কি হয় যে লাইক আমি যদি আমার রিসেন্ট একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, এই যে এই ওয়েবসাইটে কাজ করা হচ্ছিল, তো এটা হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটটাতে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ক্লায়েন্টের ওল্ড ওয়েবসাইট ছিল, নিউ ওয়েবসাইট তার ক্লায়েন্টের মেইন ডোমেনে ট্রান্সফার করছি। তো ব্যাকআপটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পরে ক্লায়েন্ট এখানে একটা সাবডোমেন ক্রিয়েট করে সেখানে আমি ব্যাকআপটা আবার ইনস্টল করছি, ইনস্টল করে মানে ওল্ড ওয়েবসাইট থেকে আবার নিয়ে আসছি। এটা কারণ হচ্ছে ক্লায়েন্ট কিছু ক্ষেত্রে কমপ্লেন করতেছে যে হচ্ছে তার কিছু প্রোডাক্টের ক্যাটাগরিজ আছে, যে প্রোডাক্টের ক্যাটাগরিজগুলো হচ্ছে গিয়ে ক্যাটাগরিজের যে এসইও করা ছিল সেই এসইও সেটিংসগুলো চেঞ্জ হয়ে গেছে, বা আমাকে বলছে তুমি চেঞ্জ করে ফেলছো মনে হয়। আমি বললাম যে না, আমি তখন আমি কনফিউজ হয়ে গেলাম যে আমি তো এরকম কোনো কাজ করি নাই। আমি যেভাবে হচ্ছে গিয়ে আলটিমেটলি এই ওয়েবসাইটে আমি হচ্ছে আপনার ফুল সাইট আমি রিপ্লেস করি নাই। আমি যেহেতু জানি যে এখানে আমার এসইও করা আছে ক্লায়েন্টের মেইন সাইটে, এখানে কিন্তু কিছু বিষয় আছে, এটা জানা রাখা উচিত আপনাদের। সেটা হচ্ছে গিয়ে যদি কোনো একটা ওয়েবসাইটে ক্লায়েন্টের এসইও করা থাকে, তাহলে সেক্ষেত্রে অল ইন ওয়ান ডাব্লিউ মাইগ্রেশনের মাধ্যমে যেভাবে মাইগ্রেট করি আমরা সেভাবে মাইগ্রেট করা যাবে না। সেক্ষেত্রে তখন কি করবেন আপনারা, পেজ বাই পেজ আপনাকে ট্রান্সফার করতে হবে ম্যানুয়ালি। এলিমেন্টরের যে পেজগুলো আমরা তৈরি করি, মনে করেন আপনি টেস্ট সার্ভারে হোম পেজ থেকে শুরু করে 5টা পেজ তৈরি করছেন, প্রতিটা 5 পেজকে আমরা কি করতে পারি, এক্সপোর্ট করতে পারি। কিন্তু এক্সপোর্ট করে নিয়ে তখন ইয়েস, এক্সপোর্ট করে নিয়ে তখন হচ্ছে গিয়ে ক্লায়েন্টের মেইন ডোমেনে যে আমি সেই পেজগুলো হচ্ছে গিয়ে আমরা কি করতে পারবো, ইম্পোর্ট করতে পারবো। ওকে, এইভাবে করে আমাদের ম্যানুয়ালি ট্রান্সফার করতে হবে, হ্যাঁ, টেমপ্লেট আকারে। ইয়েস, না হলে কি হবে? আচ্ছা ভাই, টেমপ্লেট আকারে যখন আমি ট্রান্সফার করলাম, তাহলে সেক্ষেত্রে তো আমি যেখানে ট্রান্সফার করতে যাচ্ছি সেখানে আমার ওল্ড যে ওয়েবসাইটে যে প্লাগইন গুলো ছিল সেই প্লাগইন গুলো ওখানে ইনস্টল করা লাগবে, তাই না? হ্যাঁ, ওল্ড ওয়েবসাইটে আপনার নতুন যে প্লাগইন ব্যবহার করছেন সেই প্লাগইনটা অবশ্যই ইনস্টল করতে হবে। ওকে, সেই প্লাগইনটা অবশ্যই ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হচ্ছে যে ওইখানে যে এসইও যে কাজগুলো করা থাকতেছে বা এক্সিস্টিং যে হোম পেজ আছে বা অ্যাবাউট পেজ আছে, সেই পেজগুলোর এসইও যে সেটিংসগুলো আছে, তারপর ম্যানুয়ালি আপনি তখন কি করবেন,
আপনি যে নতুন যে পেজটা তৈরি করলেন বা যেটা ইম্পোর্টের মাধ্যমে নিয়ে আসলেন সেখানে তখন ওই সেটিংসগুলো ট্রান্সফার করতে হবে। এটা হচ্ছে বিষয়। তো যখনই কোনো একটা ওয়েবসাইটে আমরা মাইগ্রেশন রিলেটেড কাজ করবো, সর্বপ্রথম কাজ হচ্ছে সেটা ব্যাকআপটা ডাউনলোড করে রাখা। ব্যাকআপটা ডাউনলোড করে রাখবেন আপনার পিসি বা ল্যাপটপে, দেন হচ্ছে গিয়ে আপনি মাইগ্রেশন প্রসেস স্টার্ট করবেন। আর যে ওয়েবসাইটে আপনার এসইও করা থাকবে সেই ওয়েবসাইটে সরাসরি মাইগ্রেশন করা যাবে না, যেটা আমরা এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে করি। কারণ কি, তা আপনার নতুন ওয়েবসাইট তো আপনি অবশ্যই এসইও ফুল সেটআপটা করে রাখবেন না। আর ওল্ড ওয়েবসাইট যদি এসইও করা থাকে তার মানে হচ্ছে ফুল কন্টেন্টটা কোনে এসইও কোনো একটা প্লাগইন দিয়ে অপটিমাইজ করা আছে। তো হয় আপনাকে কি করতে হবে, ওই মেইন সার্ভার থেকে টেস্ট সার্ভারে এসইও সেটিংসটা পুরোপুরি কপি করতে হবে। আদারওয়াইজ আপনি কি করবেন যে হচ্ছে গিয়ে শুধুমাত্র পেজ বাই পেজ টেমপ্লেট আকারে আপনি একটা মানে এক ডোমেন থেকে আরেক ডোমেনে বা এক হোস্ট থেকে আরেক হোস্টে ট্রান্সফার করবেন। সেই বিষয়টা একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা 85% হয়ে গেছে আমাদের। যখনই কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবেন, ফার্স্ট কাজ হবে আমি ওয়েবসাইটে ব্যাকআপ নিয়ে নেওয়া। সব সময় এটা মাথা রাখবেন, যে কোনো একটা প্রবলেম হতে পারে। ওকে, সো এই প্রবলেম হওয়ার কারণে যাতে কোনো মানে সমস্যা সৃষ্টি না হয় সেটা আমাদের সবসময় মাথা রাখতে হবে। এটা কি ভাই হোম থেকে ভাই আমরা ডব্লিউপি কন্টেন্টে গিয়েছি? মানে এটা প্যাটার্নটা কি ছিল ভাই? আমি তো দেখতে পারিনি ভাই, নেটে প্রবলেম ছিল। আচ্ছা, এটা পুরোটাই স্ক্রিন মানে রেকর্ড হচ্ছে, সো আপনি দেখে নিতে পারবেন, সমস্যা নেই। এই যে আমাদের এটা আপলোড হয়েছে, এবার যাই আমরা, এই দেখেন আপলোড হচ্ছে না? এটা ছিল কিছুক্ষণ আগে, এটা শুধুমাত্র এটা ছিল, রাইট? এটা আমাদের এখন কি হলো, আপলোড হইলো। এখন আমরা যদি আমাদের এখানে আসি, এখানে তো আমাদের একটা ফাইল ছিল, এবার এটাকে রিফ্রেশ দিয়ে দেখেন, দুটো ফাইল আসছে। আসে। আচ্ছা, এখানে আসার পর আমরা কি করবো এখন, এখান থেকে এই যে এখান থেকে আমরা কি করবো, এই ভার্সনটাকে আমরা রিস্টোর করবো। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, রিস্টোর ফাংশন ইজ অ্যাভেলেবল ইন আ পেইড এক্সটেনশন। আচ্ছা, পেইড এক্সটেনশন আমাদের আছে, ভালো কথা। ক্লোজ করে দেই, ক্লোজ করা, অ্যাড নিউ, আপলোড। এটা কি আনলিমিটেড এটা ভাই? ওই যে নন আনলিমিটেড এক্সটেনশন এটা ভাই? এবং আরেকটা বিষয় মাথা রাখবে, যেটা আমি প্রথমের দিকে বলছিলাম, যে অল ইন ডাব্লিউপি মাইগ্রেশন আনলিমিটেড এক্সটেনশনটা যখন আপনারা হচ্ছে গিয়ে অ্যাক্টিভেট করবেন, অ্যাক্টিভেট করার পর কোনো আপডেটের কোনো নোটিশ দেওয়া থাকবে না, বাট এখানে দেখেন চেক ফর আপডেটস নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর দেখেন এখন আপডেট করতে বলতেছে, রাইট? এটা আপডেট করে নেবেন। এটা যদি আপনি আপডেট না করে মাইগ্রেট করতে যান সেক্ষেত্রেও প্রবলেম হবে, মানে 100% হবে না। এই যে আপডেট হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে গিয়ে আমরা ব্যাকআপে চলে যাই। ব্যাকআপে যাওয়ার পরে আচ্ছা আমাদের দেখেন আমাদের কারেন্ট ওয়েবসাইট যেটা ক্লায়েন্টের ছিল সেটা হচ্ছে আগের ওয়েবসাইট অনেক স্লো ছিল। আচ্ছা, এখানে একটা বিষয় বলে নিই ইন দ্য মিন টাইম। সেটা হচ্ছে দেখেন এই যে ক্লায়েন্টের মেইন ওয়েবসাইটে অল ইউজার্স যদি যাই, সেখানে দেখেন অনেকগুলো ইউজার আছে। এখন জেনারেলি আমরা যখন আমাদের টেস্ট সার্ভারে কাজ করি তখন তো আমাদের একটা ইউজার থাকে, মানে আমাদের নিজস্ব আইডি থাকে একটা, কিন্তু ক্লায়েন্টের এখানে অলরেডি অনেকগুলো ইউজার আছে। তো আমি যদি কি করি, আমার সার্ভার থেকে ওয়েবসাইটে এখানে কি করি, মাইগ্রেট করে এটাকে রিপ্লেস করে দিই, তাহলে কি এই ইউজারগুলো সব হারিয়ে যাবে, মানে যত ইউজার অ্যাক্সেস আছে তাদের অ্যাক্সেসটা রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু একটা কনফিউশন বা প্রবলেম কিন্তু। তো আলটিমেটলি যেসব ইউজার থাকা ছিল এক্সিস্টিং সাইটে, এই জন্য আমি যেটা করছি এখানে কি করা হয়েছে, একটা এই যে ওয়েব ট্রফি নামের ইম্পোর্ট এক্সপোর্ট, মানে এইটার মাধ্যমে আমি কি করছি, এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি সবগুলো ইউজারকে,
নিয়ে আমার যে টেস্ট সার্ভার আছে এখানে এসে আমি কি করছি, ইম্পোর্ট করে দিয়েছি কাদেরকে, ইউজারদেরকে। এবং দেখেন আমার এখানে ইউজার যদি অল ইউজারে যাই, মানে এটা তো আমার টেস্ট সার্ভার যদি অল ইউজারে যাই আমি এখন, দেখছেন এখানে সবগুলো ইউজার আছে, মানে অনলি ফর হাফিজ যেটা এটা আমার ইউজার ছিল, আর বাকি এইগুলো যে এটা ছিল 5টা, সেই 5টা ইউজার কিন্তু এই ক্লায়েন্ট সাইড থেকে আমি কি করছি, এক্সপোর্ট করে নিয়ে আমার এখানে ইম্পোর্ট করে দিয়েছি। তারপরে কি করছি আমি, ব্যাকআপটা নিছি। সেই ব্যাকআপটা আমরা এখন কি করব, এই যে মেইন ওয়েবসাইট, এই যে ক্লায়েন্টের মেইন ওয়েবসাইট ছিল, এটা ছিল মেইন মানে ওল্ড ওয়েবসাইট যেটা ছিল, এটাকে আমরা এখন কি করব, নতুন যে ওয়েবসাইটটা সেটাতে আমরা এটাকে রিপ্লেস করবো, মানে রিস্টোর করে দেবো। এই ব্যাকআপটা রিস্টোর করে দিই আমরা। ওকে, তো এখানে যে বলে দিচ্ছে দ্য ইম্পোর্ট ছিল ওভারঅল ইওর ওয়েবসাইট ইনক্লুডিং দ্য ডেটাবেস, রাইট? সো আমরা এটা জানি। ভাই কেউ যদি ভাই স্পিড অপটিমাইজেশন করে সেক্ষেত্রে কি ভাই ইনপুট করার পর কি সেই স্পিড অপটিমাইজেশন থাকবে? ট্রান্সফার করার পরে হ্যাঁ 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 অবশ্যই থাকবে, এগুলো তো ফাইলগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে পুরোপুরি, রাইট? জি ভাই। আচ্ছা, আমাদের ডান হয়ে গেছে এটা। এবার আমরা হচ্ছে গিয়ে রিফ্রেশ দিয়ে দেখি নতুন সাইট আসছে কিনা। ইয়েস, আর ভাই এটা যদি ভাই ই কমার্স রিলেটেড হতো তাহলে তো ভাই প্রোডাক্ট যদি আপলোড করা থাকতো সেক্ষেত্রে ভাই কোনো প্লাগইন ইউজ করতে হতো ভাই? না না না, সেক্ষেত্রে মানে এটা আপনার ই কমার্স সাইট হোক আর জেনারেল ওয়েবসাইট হোক, সব ক্ষেত্রেই আপনার অল ইন ডাব্লিউ মাইগ্রেশন সবগুলো ইনফরমেশন নিয়ে মাইগ্রেট করে ফেলবে। সো দেখেন এই যে পুরো সাইট চলে আসছে অলরেডি। ঠিক আছে, সো দিস ইজ দ্য প্রসেস। থ্যাংক ইউ।